দেবর সাহেব, উঠবেন নাকি পানি ঢেলে দিব? আর একটু ঘুমাই না ভাবি। উঠবে নাকি পানি ঢেলে দেব? হঠাৎ গায়ের উপর বৃষ্টি অনুভব করলাম। না মানে বৃষ্টি নয়, ভাবি আমার উপর পানি ঢেলে দিছে। দিলে তো আমার ঘুমের 13টা বাজিয়ে। যাও তো, এখন লক্ষ্মী ছেলের মতো গোসল করে আসো। এত বেলা করে ঘুমালে মেয়ে পটাবে কি করে? আমি তো এমনিতেই লক্ষ্মী ছেলে, মেয়ে আমি পটাই না, মেয়েরাই আমাকে পটায়। নয় হ্যাঁ। তারপর আর কি, আরামের বিছানা থেকে উঠে গোসল করে এসে সকালে নাস্তা করে নিলাম। তারপর কলেজে যাওয়ার জন্য বের হব। তখন এই মেঘ, কলেজে যাওয়ার পথে সাজিদকে নামিয়ে দিয়ে যাস। তোমার ছেলেকে আমি নিয়ে যেতে পারবো না। কেন? তোমার ছেলে রাস্তার মেয়েদের দিকে তাকিয়ে থাকে আর কি সব আজে বাজে কথা বলে। দেখতে হবে না ছেলেটা কার? কার আবার? আমার। আসছে আমার ছেলের ভাগ নিতে। সাজিদের বাবা যেমন ছিল কলেজ লাইফে, তেমনি হয়েছে তার ছেলে। এই কি হচ্ছে এসব? আর সব মান সম্মান একেবারে ধুলাই মিশিয়ে দিছিস। এর মধ্যে অনু এসে ভাবিকে বলে, কলেজ লাইফে ভাইয়া কি করতো একটু বলো তো ভাবি, শুনি। হ্যাঁ ভাবি বলো না প্লিজ, একটু শুনি। দিয়া প্লিজ, আর যাই করো এই শয়তানটাকে সামনে কিছুই বলো না প্লিজ, না হলে এ আমার। আচ্ছা বলবো না, তবে আমাকে একটা গিফট দিতে হবে। তুমি তো দেখছি রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছো। দিবে কিনা তাই বলো। আচ্ছা দেবো। আব্বু আমাকে দেখে ভয় পায়। কি করবো বাপ বল, তোর মা যেমন। চাচু চলো আমাকে স্কুলে দিয়ে আসো। চল বাপ আমরা যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। চল, আমার একটা কাজ আছে। স্কুলে বেশি দেরি হয়ে আবার গেলে ঝামেলা। 1 মিনিট, আগে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আপনারা তো আমায় চিনেন, তবু বলি আমার নাম মেঘরাজ, নাম তো শোনাই হোগা, সবাই মেঘ বলেই ডাকে। আমরা 2 ভাই আর আদরের একটি বোন অনন্যা, আমরা অনু বলে ডাকি। ভাইয়া বিয়ে করেছে ভাবির নাম দিয়া, তাদেরই একমাত্র শয়তান টুকু শয়তান সাজিদ, মানে আমার ভাতিজা। আচ্ছা এখন এইটুকুই থাক। অতপর আমি সাজিদকে নিয়ে তার স্কুলের দিকে রওনা দিলাম। আমি সাজিদকে বাইকের পিছনে বসিয়ে বাইক চালাচ্ছিলাম। হঠাৎ কাকু, ওইটা কি? কি কোনটা? চাচু, মেয়েটা কিন্তু হেভি দেখতে, টানা টানা চোখ, প্রাণটা জুড়ায় গেল। মেয়েটা খুব সুন্দর গো। চাচু আমারে বাঁচাও, ওই সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। পারো যদি তুমি তারে দাও গো আনিয়া। ওই তুই চুপ করবি নাকি তোকে বাইক থেকে ফেলে দেবো? চুপ করবো কেন? তুমি তো আমাকে এই সব চুপ থাক বাপ, নইলে পাঠকগণ আমার সম্পর্কে সব জেনে যাবে। চুপ থাকতে পারি, স্কুলে গিয়ে আমাকে 2টা আইসক্রিম কিনে দিতে হবে। 2টা আইসক্রিম দিয়ে কি করবি? একটা হলেই তো হয়। তুমি বুঝবা না, স্কুলে গেলেই বুঝবা। তারপর স্কুলের সামনে আইসক্রিমের দোকানের সামনে বাইক থামালাম, আইসক্রিম কিনে এই নিয়ে তোর আইসক্রিম। ধন্যবাদ চাচু আমাকে বাঁচানোর জন্য। তোকে আবার বাঁচালাম কিভাবে? উল্টো তুই তো আমাকে বাঁচালি। আমার জিএফকে আজ আইসক্রিম খাওয়ানোর কথা ছিল, তাই তোমার থেকে আইসক্রিম নিয়ে নিলাম জিএফকে দেবো বলে। হাই হাই, কি কইবার লাগছাস? ওই দেখো আমার জিএফ আসতেছে। কি পোলারে মাইরি, অন্যের টাকা দিয়ে নিজের জিএফ চালাচ্ছে। এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি এত বড় একটা ছেলে হয়ে আজ পর্যন্ত প্রেম করতে পারলাম না। অবশ্য আমার এসব প্রেম ভালো লাগে না, তাই করি না। আর এই পুচকে ছেলেটা, আমার মাথায় কিছুই আসছে না, এইসব ভাবতে লাগলাম। চাচু আসি, আমার জন্য দোয়া করো, জানি 7 দিনের মধ্যে আর একটা জিএফ খুঁজে পাই। সাজি চলে গেল তার জিএফকে নিয়ে, একটা করতে না করতে আরেকটা চিন্তা। কি ছেলে রে বাবা। আমি আর সেখানে না থেকে কলেজের দিকে রওনা দিলাম। অসুস্থ থাকার আজ 2 মাস পর কলেজে যাচ্ছি। যেই কলেজে ঢুকবো তখনই কার সাথে জানি ধাক্কা খেলাম। উফ আল্লাহ রে, মাজাটা মনে হয় গেল। কোন শালা না দেখে ধাক্কা দেস। কথা বলতে বলতে তার দিকে তাকালাম। কি আপনারা ভাবছেন মেয়ের সাথে ধাক্কা খাবো? তাহলে একদম ভুল। আর এটা তো আমার ফ্রেন্ড নাইম। আমি তো রেগে মেগে এলো পাতারে পিটাইছি। তারপর বললাম, হারামি তুই আমার কোন জন্মের শত্রু? এরকম দৌড়ে কই যাস? কার ডাব চুরি করে আসছস নাকি? আমার মাথাটা শেষ। দোস্ত আমি সামান্য সরি, আসলে তোকে দেখতে পাইনি। হারামি, তোর উপর টাটকা টাটকা ঠাড়া পড়বো। এখন বল এরকম দৌড়ে আসলি কেন? সেটা অনেক কাহিনী, ক্যান্টিনে চল সেখানে বলবো। ওকে, এই বলে ক্যান্টিনে চলে আসলাম। সেখানে বাকি বন্ধুরাও ছিল। তারপর এসে আমি নাইমকে বললাম, এইবার বল কাহিনীটা কি? আচ্ছা বলবো, তার আগে তুই আমার কিছু প্রশ্নের উত্তর দে। আচ্ছা বল, কি প্রশ্ন? প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? নাইমের মুখে কথাগুলো শুনে বেশ ভেবাচাকা খেলাম। ছেলেটি বলে, কি হলো দোস্ত, কিছু বলছিস না কেন? তার আগে বল, তুই এসব কি প্রশ্ন করলি? সকাল সকাল কিছু খেয়েছিস নাকি? আমি কেন কিছু খেতে যাবো? আগে বল এসব প্রশ্নের অ্যান্সারগুলো কী কী? আমি চুপ করে তাকালাম নাইমের দিকে। নাইম আমার দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে। আমি একটু হেসে ওর দিকে তাকালাম। আমার হাসি দেখে কপাল কুঁচকে নাইম বলল, জানি তোর কাছে উত্তর থাকবে না, এমন প্রশ্নের উত্তর কি কারো কাছে থাকতে পারে বল? প্রশ্নটা কে করেছে তোকে সেটা তো বল আগে। কে আবার? মিথিলা। মিথিলা? মিথিলা আবার কে? কেন জানিস না? ভার্সিটিতে আসা নতুন যে মেয়েটা, সেই মিথিলা। ও, তা এমন উদ্ভট প্রশ্ন করলো কেন তোকে? কি করেছিস? কথাটা শেষ করে নাইমের দিকে তাকালাম। ও সামনের দিকে তাকিয়ে উদাস হয়ে কিছু একটা ভাবছে।
আর আমি তখনও সেই প্রশ্নগুলো নিয়ে ভাবছি। কেমন প্রশ্ন রে বাবা, কোনো উত্তর হয় না কেশবের? খালি শান্ত না, আমরাও মেয়েটির হাত থেকে বাঁচি নাই। প্রশ্নগুলোর কথা ভাবছি, তখনই কথাটি শুনলাম। সামনে তাকিয়ে দেখি আমার সেম ক্লাসের তবে আলাদা ডিপার্টমেন্টের কয়েকজন ছেলে এসে কথাটি বলল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করতে যাব কিছু, তখনই নাইম বলল, দোস্ত, আমরা মেয়েটাকে কয়েকদিন ধরেই দেখতাম। তোর কতদিন ক্লাসে না আসাতে এমনটা হয়েছে। মেয়েটাকে খুব ভালো লাগতে শুরু করে, দেখতে যেমন সুন্দরী তেমনি মিশু কপটে। তাই আমি একসময় মিথিলার প্রেমে পড়ে যাই। একদিন ভার্সিটিতে এসে নেহার সামনে হাঁটুগিরি বসে বলি ভালোবাসি। সেদিন সে খুব হাসছিল, ভেবেছিলাম পেয়েছি তারে। কিন্তু কিন্তু কি? কিন্তু হাতে থাকা ফুলগুলো সে ঠিকই নেই। আমি আনন্দে কেমন লাফিয়ে উঠি যখনই বললাম, তুমিও কি আমাকে ভালোবাসো মিথিলা? আর ও তখনই হাসি হাসি মুখে বলল, প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী কী? চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? এই প্রশ্নের উত্তরগুলো জানা থাকলে আমাকে ভালোবাসতে এসো, এর আগে না। আর এগুলো শুনে আমার প্রেমে ভূত উড়ে পালাইছে, আর আমিও পালাইছি। তখন তোর সাথে ধাক্কা খাই, আর যারা মিথিলাকে প্রপোজ করেছে তাদেরই এই আজব প্রশ্নগুলো জিজ্ঞেস করে। নাইমের কথা শুনে আমি হা হয়ে গেলাম। 2 মাস ভার্সিটিতে আসিনি আমি অসুস্থ থাকাতে, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল। এর মধ্যে নাইম একদিন ফোন করে বলেছিল মিথিলা নামের একটি মেয়ে নতুন ভর্তি হয়েছে 2য় বর্ষে। ব্যাস এতটুকুই জানি, কিন্তু মেয়েটি যে এমন তা জানতাম না। তো ওই মেঘ, কথা বলিস না কেন? কি বলবো? এই প্রশ্নগুলোর কি কোনো অ্যান্সার আছে? তা আমি কি জানি? আমরাও কি ঠিক একই উত্তর দিয়েছি মিথিলার কাছে? বলেছিলাম আমি কি জানি, আমি জানি না। আমাদের উত্তর শুনে মেয়েটি খুব হাসছিল, আর আমরা হাবার মতো খালি চেয়ে চেয়ে দেখেছি। আচ্ছা দোস্ত, তুই বল, এইগুলো কোনো প্রশ্ন? এটাতে হয়েছে নিজের মাথার চুল নিজে গুনে, গুনে শেষ করার মতো ব্যাপার। ঠিকই বলেছিস। তবে আকাশে তারা গুনে সংখ্যা বলার মতো উদ্ভট প্রশ্ন বলতে পারিস। আমি আবারও ওদের কথাগুলো শুনতে লাগলাম, তবে শোনার থেকে বেশি মনোযোগ দিলাম প্রশ্নগুলোর ব্যাপারে। শুনেছি সব প্রশ্নেরই কোনো না কোনো উত্তর থাকে, তবে কি মিথিলের করা প্রশ্নের কোনো উত্তর নেই? ভাবতে ভাবতে সামনে তাকাতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকানোগুলো কেমন অদ্ভুত লাগছে। ব্যাপারটা জানতে জিজ্ঞাসা করতে যাব, তখনই বললাম, আমি প্রেম করব মিথিলার সাথে। কি? প্রেম করবো ওর সাথে। আবার সবাই একসাথে হেসে উঠলো। সেই সাথে বেশ অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো জোকস আর বিস্ময়কর কিছু বলেছি ওদের কাছে। হাসির কি আছে? মিথিলা মেয়েটাকে আমার প্রেমে ফেলাবো, আর সেই আমাকে ভালোবাসবে। দেখ মেঘ, একদম হাসাবি না। ভার্সিটির সবাই জানে মিথিলার সাথে প্রেম করতে হলে তার এমন উদ্ধতটাই প্রশ্নের উত্তর দিতেই হবে, আর সেটা না পেলে অপমানে হতে হবে। 3 মাস? 3 মাস কি? 3 মাসের মধ্যেই মিথিলা আমাকে ভালোবাসবে, আর আমি ওর সাথে প্রেম করব। কথাটি বলেই সবার দিকে একবার তাকালাম। সবাই চোখ বড় বড় করে তাকালো, কিন্তু কিছু বুঝে ওঠার আগে উচ্চস্বরে হাসতে লাগলো। হো, দোস্ত কি খেয়ে এসেছিস? পেট খারাপ হয়েছে নাকি? নেশা করছে মনে হয়। সবার কথা শুনে একবার তাকিয়ে নিলাম ওদের দিকে। তাকানো শেষে মুচকি একটা হাসি দিলাম, যার অর্থ মিথিলাকে আমি পটাবই, আর সেই আমাকে ভালোবাসবে। কিছু না বলে উঠে এক ধাপ সিঁড়ি নামতেই নাইম, ইসমাইল আর রাকিব একটু জোরেই বলল, বাজি ধরবি নাকি? কিসের বাজি? যদি মিথিলা তোকে না ভালোবাসে তুই কি করবি আমাদের জন্য বল? কিছুই করব না, কারণ আমি জানি মিথিলা আমাকে ভালোবাসি বলবেই। তাই নাকি? ওকে, তাহলে মিথিলা যদি তোকে ভালোবাসে তাহলে আমরা সবাই তুই যা বলবি তাই করে দেবার ওয়াদা করলাম। তবে কিন্তু সেটা 3 মাসের মধ্যেই, কিন্তু বলে দিলাম 3 মাসের মধ্যে যদি মিথিলা তোকে না ভালোবাসে তাহলে তোর পকেট ফাঁকা করবো 3 মাস ধরে। আমি কিছু বললাম না, গিটার কাঁধে নিয়ে আরও এক ধাপ নামলাম। চলে আসার আগে সবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। ডান পকেটে হাত গুজে ভার্সিটি থেকে বের হলাম। হাঁটছি ফুটপাত দিয়ে, আর ভাবছি খুব তো বড় বড় ডায়লগ দিয়ে আসলাম যে মিথিলাকে পটাবো, কিন্তু সেটা কি করে এখনও বুঝে উঠতে পারছি না। আর বড় কথা হলো নেহার করা প্রশ্নগুলোর উত্তর। মিথিলাকে না হয় পটালাম, কিন্তু ওর প্রশ্নের উত্তর ওদের মুখ থেকে যা শুনলাম তাতে মনে হচ্ছে যে ওর প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাকে সে ভালোবাসবে। এক ঝটকায় মিথিলার প্রশ্নগুলো আবার মনের মধ্যে কড়া নাড়তে লাগলো। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? কি জটিল প্রশ্ন রে বাবা। আচ্ছা, এর উত্তর কি হবে আমার তা জানা নেই, কিন্তু তাকে যে আমার ভালোবাসার সম্মোহনে আটকাতেই হবে। জানতে হবে সে কেন এমন বেমানান প্রশ্ন করে। ছেলেদের থেকে দূরে থাকতে নাকি ভালোবাসাটা আসলে কি, বা তার প্রতি কেউ সত্যিকারের ভালোবাসার সৃষ্টি আছে কিনা সেটা জানার জন্যই কি সে এমন প্রশ্ন করে? কি জানি, হয়তো। তবে প্রশ্নগুলোর উত্তর আমার জানা চাই। আর কিছু না ভেবেই বাসায় চলে আসলাম। গিয়ে দেখে আমার ভাতিজা মন খারাপ করে বসে আছে। কিরে বিচ্ছুরের আজ মন খারাপ কেন? চাচু, এখন তুমি যাও, আমার ভালো লাগে না এখন। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, সবাই একসাথে লাঞ্চ করব। এই বলে আমি আমার রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সাজিদ এখনও বসে আছে। আমি বললাম, চল লাঞ্চ করতে যাই। না, আমি খাবো না। কেন খাবে না? কারোর উপর রাগ করেছো বুঝি? আমি জানি সাজিদ রাগ করলে খাবার খায় না। কেন, কে কি বলেছে? চাচু, আজ কি হয়েছে জানো? আমি কি করে জানি? তাও ঠিক, আচ্ছা আমিই বলি। তারপর সাজিদের কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। তাহলে শুনুন সাজিদ কি বলেছে। আজ তিশার সাথে আমার সেই রকমের ঝগড়া হয়েছে। তিশা আবার কে? আরে আমার 4 নাম্বার জিএফ তিশা। কি 4 নাম্বার মানে? তোর কয়টা জিএফ? আরে চাচু,
এখন একটা জিএফ আগেরগুলোর সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন তিশাই আমার গার্লফ্রেন্ড। আমি মনে মনে ভাবতেছি ক্লাস 6-এর ছেলের এতগুলো জিএফ আর আমার ফাটা কপালে একটাও নাই। এই দুঃখ আমি কই রাখবো? আচ্ছা ভাতিজা, তিশার সাথে কি হয়েছে যার কারণে তুই খাবার খাবি না? তিশার সঙ্গে ঝগড়া হয়েছে, তাই আমি খাবো না কিছু। ঝগড়া হয়েছে কেন? আচ্ছা আমি বলতেছি, সকালে যখন আমি আর তিশা আইসক্রিম খাচ্ছিলাম, তখন তিশা বলে, আচ্ছা বাবু, আমরা তো বিয়ে করব তাই না? না, তোমার বান্ধবী প্রীতিকে করব। কি বললে? কই, আমি তো বলেছি তোমাকে ছাড়া আর কাকে করব। আচ্ছা, আমাদের প্রথম সন্তান কি হবে? তোমার মতো একটা কিউট মেয়ে হবে। না, তোমার মতো একটা কিউট ছেলে হবে। আমি বলছি মেয়ে হবে। আমিও বলছি ছেলে হবে। বলছি না মেয়ে হবে। ওই, আমি বলছি ছেলে হবে মানে ছেলেই হবে। আমি বলছি মেয়ে হবে, এটাই শেষ কথা। কি? আমার কথা শুনবে না? যাও, তোমার সাথে আমার কথা নাই, টাটা। যাও, তোমার সাথে আমার কথা নাই। এই বলে আমরা একজন একদিকে চলে যাই। ভাতিজার না খাওয়ার কারণ শোনার পর আমার আর কিছু মনে নাই, মানে অজ্ঞান হয়ে গেছি। ক্লাস 6-এর ছেলে মেয়ে এখন থেকে পরিবার পরিকল্পনা করে, আবার প্রথম সন্তান কি হবে তা নিয়ে ঝগড়া করে, খাওয়া বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখি সাজিদ খুশি মনে বসে আছে। তখন আমি জিজ্ঞেস করি, ভাতিজা তুই এখন আবার হঠাৎ করে মনে তো খুশি হয়ে গেল কেন? তারপর ভাতিজা যা বললো তা শুনে আমি আবার অজ্ঞান। ভাতিজা বলল, চাচু তিশা ফোন দিয়েছে। আর কি বলেছে জানো? কি বলেছে বাপ? বলেছে আমি যেন রাগ না করি, আর আমাদের টুইন বেবি হবে, একটা মেয়ে একটা ছেলে। বাহ, তিশার বুদ্ধি আছে তো ভাতিজা। আর আমার তো মাথা ঝিমঝিম করতেছিল। চাচু, আমরা তো আমাদের ছেলে মেয়ের নামও রেখে ফেলেছি। বাহ, খুব ভালো। কি নাম রাখলি বাপ? আল্লাহ আবার উঠাই নাও, এটা আমি কই আছি? আমাদের ছেলের নাম হবে পেঁয়াজুদ্দিন, আর মেয়ের হবে পেঁয়াজুন্নেসা। নামগুলো অনেক সুন্দর তাই না? পেঁয়াজের মতো তাদেরও সবাই দাম দিবে। কি বলো চাচু? ও চাচু, কি হলো, ঘুমিয়ে গেলে কেন? নামগুলো কেমন বলো? আচ্ছা থাকো, আমি আমার পেঁয়াজুন্নেসার আম্মুর সাথে দেখা করতে চাই। এই বলে সাজিদ চলে গেল, কিন্তু আমার কোনো হুঁশ নাই, বুঝলে না? আরে ভাতিজার ওই ইউনিক নামগুলো শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার জ্ঞান ফিরল রাতে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে মিথিলার প্রশ্নগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে আম্মুর ডাকার স্টাইলে লাফ দিয়ে উঠে পড়লাম। বুঝলেন না কি স্টাইল? আচ্ছা শুনুন, সকালে এই মেকোট, আর কত ঘুমাবি? আম্মু আর একটু ঘুমাই। না, আর একটুও না। কলেজে যাবি না? তাড়াতাড়ি ওঠ। এখনো অনেক সময় আছে। কিসের আর সময় আছে? 9টা বাজে। আর কখন উঠবি? আমি আম্মুর কথা শুনে লাফ দিয়ে উঠে গেলাম, কারণ আজ থেকে মিথিলাকে পটাতে হবে। কি 9টা বাজে? আর তুমি আমায় আরও আগে ডাকুনি কেন? আমি তো অনেক আগে থেকে ডাকছি। এখন উঠে ফ্রেশ হতে যা। আম্মু একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। এই হাসির মানে একটু পরে বুঝতে পারলাম। আম্মু চলে যাওয়ার পর আমি আমার ফোনের স্ক্রিনে নজর গেল। সেখানে যা দেখলাম তা দেখে আমি কান্না করে দিলাম। কি বুঝেন নাই? আপনাদের তো সব বুঝাই বলতে হয়। আরে এখন 9টা তো দূরের কথা, 8টাও বাজে নাই, মাত্র 7:47 বাজে। আম্মু ফ্রেন্ডস, কার কার আম্মুর আমার আম্মুর মতো করে ঘুম ভাঙা একটু বলবেন। কি আর করার, আমার আরামের বিছানা ছেড়ে ফ্রেশ হতে যেতে হলো। তারপর নিচে গিয়ে নাস্তা করে কাঁধে গিটার নিয়ে কলেজের জন্য বের হলাম। আজ বাইক নিব না, তাই হেঁটেই যাচ্ছি। কিছু দূর আসতেই 6-7 বছরের একটা কিউট মেয়েকে দেখলাম একা একা দাঁড়িয়ে আছে। তাই কথা বলার লোভটা সামলাতে পারলাম না। আমার আবার ছোট বাচ্চাদের অনেক ভালো লাগে। বাচ্চা মেয়েটার কাছে গিয়ে বললাম, হাই বেবি। কি বললেন আপনি? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলেই বেবি, বাবু, সোনা এসব বলতে ইচ্ছে করে, তাই না? আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ শুনে ফেললো নাকি। ভাগ্য ভালো কেউ শুনে নাই। যাক, তাহলে মান সম্মান আর খুঁজে পাইতাম না। আসলে তুমি দেখতে অনেক কিউট। থাক, আর পাম দিয়ে লাভ নেই, আমার বিএফ আছে। এই পিচ্চির কথা শুনে রীতিমতো টাসকি খাইলাম। কি প্রপোজ করার আগে দেবদাস হয়ে গেলাম। আচ্ছা বাদ দাও, তোমার নাম কি? নাম বলা যাবে না। কেন? নাম বললে কি সমস্যা? নাম বললে চাকরি থাকবে না, তাই নাম বলা যাবে না। মাইরালা, এ কোন বালের দেশে আইসে হান্দাইলাম যেইখানে বাচ্চারাও চাকরি করে? ও মরে, ওঠাই নাও। এই যে মিস্টার, হাঁ করে কি ভাবছেন? আমি আর সেইখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না। এইখানে আরেকটু থাকলে পাবনায় আমার জন্য একটা সিট খালি করা লাগতো। পাশ দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল, সেটা দিয়ে সোজা কলেজে চলে আসলাম। আমার বাইকটাও আজ নিয়ে আসিনি, নিয়ে আসলে হয়তো ভালো হতো। তারপর কলেজে গিয়ে দেখি সব হারামি ফ্রেন্ডগুলো চলে আসছে। তাদেরকে নিয়ে শহীদ মিনারের সামনে বসে গিটারে টুং টুং করতেছি। তখনই দেখি মিথিলা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তখন আমি তাকে বললাম, এই যে মিস মিথিলা। জি বলুন। আপনি না দেখতে? জানি আমি দেখতে সুন্দর, আমি দেখতে অনেক কিউট, আমি দেখতে মায়াবতী, আমার চোখ সুন্দর, এসবই বলবেন তো? দেখুন, এসব শুনে শুনে আমি না একদম হাঁপিয়ে গেছি। এসব কথা বলার পর বলবেন ভালোবাসি তোমাকে মিথিলা, এগুলো না একদম অসহ্য লাগে শুনতে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে দিল। আমি ওর মুখের দিকে তাকালাম, ও তখনও বকবক করেই যাচ্ছে। আমি ওর বকবকারে থামিয়ে ওর চারপাশে একবার ঘুরে দেখলাম। এই যে, কিছু বলছেন না কেন? আর এভাবে ঘুরে ঘুরে দেখছেন কেন আমাকে? না মানে ভাবছি। কি ভাবছেন? আমি সুন্দরী তো এটাই ভাবছেন? না। তাহলে?
ভাবছি আমার বন্ধুরা বা অন্যরা তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে সুন্দরী বলে। মানে? আমি কিছু বললাম না। মিথিলার চোখের দিকে তাকালাম। কিছু বুঝে ওঠার আগেই নেহার টোল পড়া ডান গালটি টেনে ধরে বললাম, এই যে শোনো মিস মিথিলা না তিথিলা, তুমি দেখতে মোটেও সুন্দর না, বুঝেছো? কি দেখেছে পাবলিক তোমাকে সুন্দর বলে বুঝি না, আর কেনই বা তোমাকে ভালোবাসতে আসে সবাই সেটাও বুঝতে পারছি না। দেখতে তো আমাদের এলাকার জরিনা পাগলির মতো, মোটেও কিউট দেখতে নাও তুমি। আমার মাথায় আসছে না সবাই কেন তোমার মতো টেরা চোখের পেতনির প্রেমে পড়ে। কথাটা শেষ করেই মিথিলার গালটা ছেড়ে দিলাম। ছেড়ে দিতেই দেখি সেখানটা লাল হয়ে গেছে। ও লাল হয়ে যাওয়া গালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেমন যেন চাঞ্চল্যতার প্রভাব হচ্ছে আমার মনে। তখন দেখি বন্ধুরা সহ আশেপাশের কয়েকজন ছেলে সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। মিথিলার দিকে ভালো করে তাকালাম। মেয়েটি তার অভাবনীয় মায়াবী চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি শান্ত গলায় আবারও বললাম, তোমার সাথে কথা বলতে এসেছি, তার মানে এই নয় যে তোমার সাথে আমি প্রেম করব। নিজেকে খালি ভিক্টোরিয়া মনে করো তো, তাই সবাইকে একই রকম ভাবো। পেতনি একটা, কোথা থেকে যে ভার্সিটিতে আসে বুঝি না। মিথিলা তখনও হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি মনে মনে হাসছি ওর মুখটা দেখে। নরম গলায় মিথিলা বলল, আমি কি দেখতে খুবই বাজে? বাজে নাও, তবে ময়দাগুলো না মাখলেও হতো। আমি মুখে কিছু মাখি না। আদালতে চোর বলে আমি চুরি করিনি, আর সবার সামনে মেয়েরা বলে আমরা মেকআপ করিনি। আহারে কি কথা। আমি আর কিছু বললাম না। মিথিলার থেকে চলে এসে বন্ধুদের কাছে এসে বসলাম। তাকিয়ে দেখি মিথিলা রাগী মুখে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। কি দোস্ত, তুই নাকি মিথিলাকে পড়াবি? তো সেটা না করে তুই আরও তাকে পচালে। দোস্ত বাজিতে জিতে গেছি, এখন চল খাওয়াবি। আমিও জানতাম মেঘেটা পারবে না। আমার হাসি শুনে সবাই অবাক হলো। হাসি থামিয়ে ওদের দিকে তাকিয়ে বললাম, সবই তো শুরু গাইস। মানে শোনো, কোনো সুন্দরী মেয়েকে পটাতে হলে তার মাঝে নিজের প্রতি একটু চিন্তা ভাবনা করাতে হবে। মানে হলে এমন কাজ করতে হবে যার ফলে মেয়েটি আমাদের কথা ভাবে। তুই কি এমন করিস রে গাধা যে মেয়েটি তোর কথা ভাববে? গর্ধব, শোন, সুন্দরী মেয়েদেরকে সুন্দরের প্রশংসা যত করবি সেটা শুনে তারা হাসবে আর মনে মনে ভাববে এমন প্রশংসা আর কত শুনবো আমি। ওদের কাছে, বিশেষ করে নেহার মতো মেয়েদের কাছে যদি আমি বলি তুমি অনেক সুন্দর, অনেক কিউট, তোমার হাসিও সুন্দর খুব, সেসব শুনে মনে করবে আমিও সব ছেলেদের মতো তাকে ইমপ্রেস করার জন্য এমন বলছি। সুতরাং সে আর আমার কথা ভাববে না, সবার মতো আমাকেও ভুলে বসবে। সুন্দরী মেয়েদের পটাতে হলে তাকে রাগিয়ে দেওয়া দরকার, কারণ তারা যদি একবার কারোর প্রতি বিপরীতার্থকভাবে রেগে যায় তখন সে তার কথাই ভাববে খালি। ওহ মামা, তুই কি জিনিয়াস রে, মেয়ে পেটানোর নতুন মাধ্যম পাইলাম। ওদের কথা শুনে হাসলাম আবার আমি, কিন্তু আমি মনে মনে হাসলেও মিথিলার রাগী মুখ চটপটে কথা বলার মাধ্যম আমাকে তার কথা ভাবাচ্ছে। মেয়েটি আসলে অনেক সুন্দর, দেখতে সত্যি অনেক মায়াবী। চুলগুলো সামনে করে রাখা, ঠোঁটে লাল রঙের অ্যাপ্রন, সাথে মিষ্টি হাসি মুখ, আর ঠোঁটের নিচে তিলটা তো তার হাসি আরও সুন্দর করে দিচ্ছে। একবার দেখলে মনের নকশিকাথায় ওর ছবি অবলীলায় আঁকা হয়ে যাবে। অনুভূতি শূন্য হয়ে পড়তে ইচ্ছে করবে ওর সমতলের গভীরে, যার প্রভাব আমাকে অলস করে দিচ্ছে। এসব ভাবছি তখন নাইম বলল, দোস্ত কি ভাবছিস? না কিছু না, চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে বের হলাম, দুই পকেটে হাত গুজে ক্যাম্পাসে হাঁটছি। ঠিক তখনই কোথা থেকে যেন মিথিলা আসলো। আমি চোখ গোল করে তাকালাম ওর দিকে। মেয়েটি আঙুল উঠিয়ে বলতে লাগলো, আমি অসুন্দর, আমি পেতনি, আপনাকে না খুন করব আমি। করো খুন, আমি তোমার ওই নরম হাতে ভালোবাসার অস্ত্রে নিঃস্ব হতে চাই। তোমার হাতে আমার চেনা শরীরটাকে ক্ষত বিক্ষত করতে চাই। আপনি না একটা পেঁচা, আপনাকে না ইচ্ছা করছে একটা কিস করি, তাই না? উফ, বান্দর। কথাটা শেষ করে মিথিলা যেই চলে আসতে যাবে আমি তখনই ওর বাম হাতটা ধরে বললাম, শোনো মেয়ে, পেতনিদের বেশি রাগ করতে নেই, আর তুমি কিন্তু মোটেও সুন্দর নও। তোমার ওই চোখে কোনো মায়াবীয়তাও নেই, আছে খালি খরস্রোতার প্রতিবিম্ব, যার গহীনে সীমাহীন বক্ষ। তুমি রাখবে না, তুমি রাখলে তোমাকে কেমন অসমাপিকার ছায়ামানবী মনে হয়, যার পদল্যতায় নিজেকে বেশ বেমানান লাগে। কথাটা শেষ করে আমি ওর হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসি। আমি জানি ও এখন আমার কথাগুলোর মানে খুঁজতে ব্যস্ত। আমি জানি সে এখন থেকে আমার কথাই ভাববে। খানিকটা দূরে এসে পিছন ফিরে তাকিয়ে দেখি মিথিলা এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে মুচকি হাসলাম। আমার হাসি দেখে মিথিলা যে তার সুন্দর ভ্রু কুচকে আমার দিকে তাকালো তা বেশ উপলব্ধি করতে পারছি আমি সামনের দিকে তাকালাম, মনে মনে হাসতে হাসতে ভার্সিটি থেকে বের হলাম। আজ থেকে মিথিলা ভাববে আমার কথা, আর আমি জানি কোনো মেয়ে একটা ছেলেকে এক রাতের জন্য শুরু থেকে শেষ অবধি যদি ভাবে, সেই রাতের পরের দিন থেকেই মেয়েটি ছেলেটির প্রেমে পড়বেই। মিথিলা ভাববে এখন আমার কথা, আর আমার ভাবনাতে মিথিলার সেই উদ্ভট প্রশ্ন, যার সমাধানে আমার অহিনকুল অবস্থা। কি জটিল প্রশ্ন! প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? প্রশ্নগুলো আমাকে তাড়াচ্ছে বারবার। আমি জানি মিথিলা আমাকে ভালোবাসবেই, তবুও সবার মতো আমাকেও এই প্রশ্নগুলো করবেই। আর আমি এখন জানি এই প্রশ্নগুলো নেহাত কোনো মামুলি প্রশ্ন না, এটা কেবল ভালোবাসার মানুষটিকে সঠিকভাবে চেনার একটি মাধ্যম। যার মনে সৎ ভালোবাসা থাকে সেই কেবল এই প্রশ্নগুলোর উত্তর কোনো কাটাছেঁড়া, কোনো অভিভাবতা ছাড়া, কোনো সংকোচতা ছাড়াই উত্তর দিতে পারবে। সেখান থেকে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। বিকেলে হারামিগুলোর ফোনের জ্বালায় ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম।
তারপর সন্ধ্যার সময় বাড়ি ফিরে এলাম। তারপর হালকা পাতলা পড়ে খেয়ে ঘুমিয়ে গেলাম এবং সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে কলেজে গেলাম। কিরে ভদ্র শয়তান, এত দেরি করলে কেন? বুঝছই তো। হারামি, তুই তোর বিয়ের সময় ঘুমিয়ে থাকিস, আমি বিয়ে করে তোর বউ নিয়ে আসবো। আরে আমার অনেক স্বপ্নগুলো অনেক বড়, তাই একটু বেশি ঘুমাইতে হয়। চুপ কর, চল সবাই শহীদ মিনারে ওখানে অপেক্ষা করতেছে। তারপর দুজন গেলাম শহীদ মিনারে। ওখানে গিয়ে সবার সাথে বসলাম এবং আমি গিটার হাতে বসলাম। তখনই সামনে দিয়ে মিথিলা যাচ্ছে। আমি চোখ দুটো গোল করে মিথিলার দিকে তাকালাম। মেয়েটি সেটা খেয়াল করে আমার কাছে এসে বলল, আপনি আমার দিকে এমন করে তাকালেন কেন? আমি কখন তাকালাম তোমার দিকে? মিথ্যে বলবেন না মিস্টার নিলয়, আমি দেখেছি আপনি আমার দিকে কেমন করে তাকাচ্ছিলেন। হাসছেন কেন? আমি জানি আমি সুন্দর, সামনে থেকে দেখবেন, এইভাবে দূর থেকে দেখার কি আছে? আচ্ছা, তোমাকে মানুষ কেন দেখে বলো তো? কেন আবার? আমি সুন্দর তাই। আর তাছাড়া আমার সাথে প্রেমও করতে চায় সবাই, আপনিও প্রেম করার জন্যই তাকালেন। আমি মিথিলার কথা শুনে একটু জোরেই হাসলাম। আমার হাসির দিকে মেয়েটি অবাক হয়ে তাকালো। আমি মিথিলার কাছে গেলাম। ওকে কিছু বলার আগেই ওর নাকটা ধরে একটু টান দিলাম। মিথিলা আমার দিকে আরও অবাক হয়ে তাকালো। আমি নীরবতা কাটিয়ে বললাম, হাসলাম কেন জানো? কেন হাসলেন? আর আমার নাক ধরে টানলেন কেন? আমি হাসলাম এটা ভেবে যে তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ মিস মিথিলা। আমি মিথিলা আমার কথা শুনে হাসছে। ওর পরিষ্কার দাঁতের হাসি কেমন যেন মাতোয়ারা ছড়াচ্ছে। হাসার সময় যেন তার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি পবিত্রতার চাহনিতে তাকিয়ে ওর হাসি দেখছি। তখনই সে আবার বলল, এই ছেলে, সবাই আমার প্রেমে পড়ে, আমি না, বুঝেছো? ও তাই? তাই। কথাটা বলেই মিথিলা চলে যাচ্ছে। আমি ওর নাম ধরে ডাকলাম। আমার ডাক শুনে ও থপ করে থেমে গেল, যেন মনে হলো ও আমার ডাকের জন্যই উদগ্রীব ছিল। আমি একটু হেঁটে ওর সামনে দাঁড়ালাম। ওর মাস্কারা দেওয়া চোখের দিকে স্পষ্ট তাকালাম। মিথিলা আমার থেকে একটু ছোট হওয়াতে ও চোখ উঁচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, বিশ্বাস হয় না তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ? না। তাই নাকি? আচ্ছা, তো তাই যদি হয় তাহলে সব ছেলে, মানে যে ছেলে তোমার আসার পথে তোমার দিকে তাকালো, কই তাদের সাথে তো যে কথা বললে না? আমি যেই একটু তাকালাম তুমি সেই আমার দিকে তাকিয়ে আমার সাথে এসে কথা বললে। আমার পাশে আমার ফ্রেন্ডসরাও তোমার দিকে তাকিয়েছিল, কই তাদের সাথে তো এসে কথা বললে না? আমার সাথে এসে কেন বললে? তার মানে তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ মিস মিথিলা। মিথিলা ওর ছোট চোখ দুটি গোল করে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছি। আমার হাসি দেখে মিথিলা কেমন দৃষ্টি নিয়ে তাকালো। আমি আবার বললাম, আর তোমার নাক ধরে কেন টানলাম শুনবে না? কারণ তোমার নাকটা বোচা, তাই বোচা নাক তোমার, তাই একটু টেনে লম্বা করে দিলাম যাতে আরও ছেলেরা তাকায় তোমার দিকে। আমার নাক বোচা? আপনি একটা খাচ্চর, একটা হনুমান। আপনাকে না আমি ভালোবাসো? বলো বলো। আপনি একটা বান্দর। এই বান্দরকেই একদিন ভালোবাসবে মিস নাক বোচা পেতনি। সরেন তো, আমার বইয়ে গেছে এমন বান্দরকে ভালোবাসতে। কথাটা বলে মিথিলা দৌড়ে চলে যেতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তখনই কোথা থেকে বন্ধুরা সবাই এসে বলতে লাগলো, কি মাম্মা কত দূর? আর কিন্তু 2 মাস 27 দিন বাকি। 2 মাসটা কেটে দে, কারণ আগামী 27 দিনেই নেহা আমাকে ভালোবাসবে। সামনে তাকিয়ে দেখ, মিথিলা তার রুমে ঢোকার আগে পিছন ফিরে আমার দিকে তাকাবেই। তাকাবে না? যে মেয়ে কাউকে পাত্তা দেয় না সেই মেয়ে তোর দিকে তাকাবে, তাও আবার পিছন ঘুরে তাকাবে, সেটা ভাব। নাইম কথাটা আর শেষ করলো না, তার আগে সবাই তাকিয়ে দেখলো মিথিলা পিছন ঘুরে আমার দিকে তাকিয়েছে। আমি মিথিলার দিকে তাকিয়ে আবারও হাসি দিলাম। সবাইকে উদ্দেশ্য করে বললাম, যা, আর 27 দিনের মধ্যেই মিথিলাকে পটাবো আমি। সে বড়টা, তবে নেহা তোর সাথে প্রেম বা ভালোবাসাতে জড়াবে না। কেন? কারণ একটাই, তুই যখন সে যে গোজে তাকে ভালোবাসি বলবে তখন সে প্রশ্নগুলো করবে, আর যেটার উত্তর আমরা কেউ জানি না। সুতরাং নেহা তোকে ভালোবাসবে না। হাসির কি হলো? আচ্ছা, যদি মিথিলাই আমাকে ভালোবাসি বলে তখন? মিথিলা মানে কেন? থাক বন্ধু, বেশি মানে জানার দরকার নাই, চলো ক্লাসে যাই। ওদের সবাইকে নিয়ে ক্লাসে আসলাম। ক্লাসে মন বসাতে পারলাম না, কেন জানি না। মিথিলার প্রশ্নগুলো মাথার মধ্যে বারবার সুতো কাটার যন্ত্রের ন্যায় চরকি কেটে বেড়াচ্ছে, বিরামহীনভাবে ঘুরে বেড়াচ্ছে আমার মস্তিষ্কে, যার উত্তর আমার অজানা। তবে উত্তর না হয় দিলাম, কিন্তু তার ব্যাখ্যা আমি দেবো কী করে? সেই যদি ব্যাখ্যা চাই পরে। কয়েকটা ক্লাস করে বাইরে বের হলাম। শহীদ মিনারের কাছে আসতেই দেখি মিথিলা বসে আছে। আমি আস্তে আস্তে হেঁটে ওর পাশে যে বসলাম। মিথিলা মুখ তুলে আমার দিকে তাকালো। আমি শান্ত গলায় বললাম, মিথিলা, আমি ভালোবাসি। জানতাম আপনি ঠিক এটাই বলবেন। আমি আপনার চোখ দেখেই বুঝেছিলাম আপনি আমাকে ভালোবাসেন বলবেনই, আর সেটাও বলে দিলেন। আসলে আপনাকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু না, আপনি সব ছেলেদের মতনই। 2 দিন কথা বলেছি বলে ভালোবাসি বলতে আসলেন, বাহ। আমি মিথিলার হাসি চোখের পলক ছড়িয়ে তাকিয়ে দেখছি, কি মিষ্টি লাগছে দেখতে। তবে ওর কথাই মোটেও অবাক হলাম না। আমি ওর হাসি থামিয়ে বললাম, এই মেয়ে, হাসার কি হলো? এই যে ভালোবাসি বললেন তাই। বলেছি, কিন্তু সেটা তোমাকে না। মানে? আমার কথা শুনে মিথিলা অবাক হয়ে বসা থেকে উঠে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি আরও শান্ত গলায় বললাম, মানে আবার কি? ভালোবাসি বলেছি, তবে সেটা তোমাকে না। ভালোবাসি তোমার ক্লাসে পড়ে একটি মেয়েকে, আর সেটা তোমাকে বলতে এসেছিলাম যদি একটু হেল্প করতা। কি? ওই ছেলে
ভালোবাসো তাকে, আর সেটা বলতে আসছো আমাকে? পিটিয়ে না তক্তা বানানো দরকার তোমায়, বান্দর ছেলে। সে যাই বলো, প্লিজ হেল্প করো না। হুট, আমার বইয়ে গেছে হেল্প করতে, জান তো এখান থেকে। মিথিলার মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেললাম। ও আমার হাসি দেখে রাগে মুখটা লাল করে দিয়েছে। আমি মুখটা টিপে আরও হাসতে লাগলাম। আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে চলে গেল। আমিও বসা থেকে উঠে দাঁড়ালাম, একটু দৌড়ে ওর সামনে দাঁড়ালাম। আমার দিকে তখনও রাগী চোখে তাকালো। আমি আমার 2 হাত দিয়ে ওর কান দুটো ধরে বলতে লাগলাম, শোনো বালিকা, তুমি আর তোমার অব্যক্ত হাসি আর ফোটাবে না। তোমার অবিচ্ছিন্ন হাসির স্তূপে আমার চোখের দৃষ্টি বারবার বেইমানিতে লিপ্ত হচ্ছে। তোমার তনয়াতে আমার দৃষ্টি পরাস্ত সৈনিকের ন্যায় আত্মসমর্পণে সংযত হচ্ছে। তোমার নিশাচরণ আত্মার চোখ আমার অষ্টান্তরিংশ ছন্নছাড়া করে দিচ্ছে। তুমি গন্ধরাজ্যের ফুল, তুমি নীল গগনের তারা, তোমায় হেতাই দেখেছি আমি, তুমি মোর স্বপনের পাড়া। যাই হোক, রাখবে না। বেশি রাখলে তোমাকে কেমন লাগে জানো? কেমন লাগে? কেমন আবার, আমাদের এলাকায় যে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছে ইয়া লম্বা উকুনওয়ালা চুলজার, নাক বোচা ময়লা দাঁতের পেতনির মতো লাগে। ছি, শয়তান ফাজিল বান্দর, আমি দেখতে পেতনির মতো? দাঁড়ান, আপনার কথাটা শেষ করতে দিলাম না। আমি তার আগে হাঁটা শুরু করলাম। একটু দূরে এসে মাথা চুলকাতে চুলকাতে পিছনে তাকালাম। দেখি মিথিলার আগে তখনও গজগজ করছে। আমি একটু জোরে হাসি দিয়ে গিটারটা ভালো করে ঘাড়ি নিয়ে পকেটে হাত গুজে বের হলাম। ফুটপাত দিয়ে হাঁটছি। আমি জানি মিথিলা আজকের পর থেকে আমার কথা আরও বেশি করে ভাববে, কারণ কোনো ছেলেই তার সাথে এমন করে না যা আমি করি। আর সব মেয়েরাই সেই ছেলেদের কথা ভাবে যারা সব ছেলেদের থেকে একটু আলাদাই হয়। আর মেয়েরা সেই ছেলের কথাই বেশি ভাবে যে ছেলে তাকে একটু রাগায়, একটু অভিমানের পদলতার অন্তিমন্তে ফেলে তার কথাই ভাবে। কিন্তু আমি এখন মিথিলার কথা ভাবছি, তবে মিথিলা থেকে বেশি ভাবছি ওর প্রশ্নগুলোর কথা। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? গতরাতে প্রশ্নগুলোর উত্তর সাজিয়েছি, কিন্তু তার ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। জানি না পরে কি হবে, তবে প্রশ্নের উত্তরের ব্যাখ্যা আমার জানতেই হবে। দোস্ত, আর মাত্র 20 দিন আছে, কিন্তু এর মাঝে মিথিলাকে পটাতে হবে তোর, না হলে বুঝতেই পারছিস কি হবে। আজ সেই জায়গাতে বসে টুংটাং করে গিটারের সুর তোলার চেষ্টা করছি। তখনই নাইম, রাকিব আর ইসমাইল এসে কথাটি বলল। আমি হাসি হাসি মুখে ওদের দিকে তাকালাম। গিটারের শব্দ থামিয়ে বললাম, 20 দিন তো কি হয়েছে, তার মধ্যেই হয়ে যাবে। তবে অন্য একটি ব্যাপার ঘটে গেছে। কি? মিথিলাকে পটাতে গিয়ে কি তুই নিজেই পটে গেছিস নাকি হারামি? সত্যি আমি মিথিলাকে অনেক মিস করি। যখন একা থাকি তখন কেমন যেন হুট করেই ওর কথা খুব মনে পড়ে। খাইছে রে, লাভগুলো দেখি এখন রোমিও হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের খাতায় নাম লিখাচ্ছ তুমি মাম্মা। আমি হাসলাম। সবাই আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সবার চোখে একটাই ছাপ। আমি হাসছি কেন? আমি কিছু বললাম না। ওদের মুখের ভাব দেখে আরও হাসতে লাগলাম। তখনই দেখি মিথিলা আসছে। একটু জোরে হেঁটে ওর পাশে দাঁড়ালাম। আরে মিস্টার ভূত, তা আমার কাছে কি মনে করে? আপনি আমাকে পেতনি বলেছেন তাই আপনাকে ভূত বললাম মেঘ সাহেব। যদি তোমার পাশে তোমার ওই হাত ধরে হাঁটতে চাই সবটা রাস্তা, তুমি কি সঙ্গী হবে আমার? যদি তোমার সাথে পা মিলিয়ে হাঁটি শুরু থেকে পথের শেষে, তুমি কি পাশে রাখবে আমায়? যদি তোমাকে রোজ সকালে একগুচ্ছ ফুল দিয়ে বলি ভালোবাসি, তুমি কি ভালোবাসবে আমায়? কি বললেন আমায়? না না, আমি আপনাকে ভালোবাসি না। আমি জানতাম আপনি এটাই বলবেন। আমার ভাবনাটাই সত্যি হলো, দেখলেন? আমি মিথিলার দিকে তাকালাম। ওর মুখের দিকে তাকিয়ে ভেসে যেতে লাগলাম আমার কল্পনার রঙিন আকাশে। সত্যি মেয়েটা আসলেই মায়াবী। মিথিলার চোখ মায়াবীলতার সম্মোহন, মিথিলার হাসি উন্মাদনার বিস্তৃত প্রতীক, মিথিলার চুল অসামান্য আকর্ষণতার নিশাচল, যা মনের গহীনে ভালোবাসার টান সৃষ্টি করে। মনের মাঝে তাকে নিয়ে স্বপ্ন সাজাতে থাকে। এই কি হলো, চুপ করে আছেন কেন? আবার হাসে? আমি কি হাসির কিছু বললাম? আর কথাগুলো আমাকে কেন বললেন? আরে তোমাকে কখন বললাম আমি? মানে? আরে পেতনি, কথাগুলো তো এমনি বলে প্র্যাকটিস করে নিলাম। মানে কি? না মানে যদি কোনো মেয়েকে আমি এমন করে প্রপোজ করি তাহলে সে কি রাজি হবে সেটা জানার জন্য আর কি তোমাকে জিজ্ঞাসা করতে আসলাম। তো এখন বলো, এভাবে কাউকে প্রপোজ করলে সে কি রাজি হবে? শয়তান ছেলে কোথাকার! আমি আবার কি করলাম? আমি তো মনে করেছি আমাকে সব বলেছেন। আরে আইসে কোথাকার কোন সুন্দরী রে! এই তোমাকে কেন প্রপোজ করতে যাব? আয়নাতে নিজেকে দেখেছো কখনো? তোমার থেকে আয়নাতে যিনি থাকে সেই বেশি সুন্দর। পেতনি একটা। কথাটা বলে মিথিলার দিকে তাকালাম। মেয়েটির আগে ঠোঁট কামড়ে ধরছে বারবার। আমি নীরব চাহনিতে মত্ত হয়ে তাকিয়ে দেখছি, ওর ঠোঁটের খেলা দেখছি। আসলেই সত্যি এই মেয়েটাকে এখন কেন বুঝলাম যে আমার ফ্রেন্ডরা ভালোবাসে। আসলেই মেয়েটি অনেক সুন্দর। পটাতে এসে আমি নিজেই পটে গেলাম। মিথিলা কখন যে পাশে কাটিয়ে চলে গেল বুঝতেই পারিনি। আমি আবারও দৌড়ে ওর সামনে গেলাম। আমি তো দেখতে খারাপ, তা আমার সাথে কথা বলছেন কেন? আমিও ঠিক এটাই জানতে আসছি। চুপ করেন তো, যান এখান থেকে। আমি কিছু বললাম না। মুখে হাসি হাসি ভাব এনে মিথিলার সামনে ছড়িয়ে দেওয়া চুলগুলো ধরে বললাম,
কি এমন হবে ক্ষতি? মধ্যরাতে আমায় ভেবে বেলকনিতে এসে রাতের ওই আকাশ দেখো যদি। আমার বয়ে গেছে আপনার মতো ঢ্যাঁড়সের কথা ভেবে আকাশ দেখতে। ঢ্যাঁড়স? বাহ, সুন্দর নাম তো। আমাদের বেবির নাম রাখবো ঢ্যাঁড়স খান। কি পচা নাম, এ নাম রাখবো না। কত সুন্দর নাম আছে, সেসব রাখবো, বুঝেছেন? না, বুঝিনি, কারণ তুমি তো ভালোবাসি বললেই না। আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো মিস্টার? তুমিও তো বললে ভালোবাসো। এই কখন বললাম? আচ্ছা বলনি, ঠিক আছে। ভালো তো বাসো, এটা সত্যি? না, বাসি না। তাই? তাহলে আমাদের বেবির নামের কথা বলতে কেন তুমিও ভালো নাম খোঁজার চেষ্টা করলে কেন শুনি? মিথিলা কোনো কথা বললো না, মাথাটা সামনের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে ক্লাসের দিকে চলে গেল। আমি হাসতে হাসতে বন্ধুদের দিকে আসতেই একবার পিছন করে তাকালাম। কেন জানি না মনে হলো মিথিলা আমাকে দেখছে। তাই ব্যাপারটা বুঝতে পিছনে তাকাতেই দেখি মিথিলা ঝট করে মাথাটা সামনে ঘুরিয়ে চলে গেল। আমি আবারও হাসলাম। এখন শুধু মিথিলার কথাই ভাবছি। না আসছে কোনো ওর দেয়া প্রশ্নের উত্তর, না আসছে কোনো বন্ধুদের দেয়া শর্তের কথা, খালি ভাবছি কেবল মিথিলার কথা। এখন মনে হচ্ছে কেন যে মিথিলাকে পটাতে গেলাম, শুধু শুধু ওর প্রেমে পড়ে গেছি আমি। কিন্তু যখনই সেটা ওকে জানাতে যাব তখনই সে প্রশ্নগুলো করবে যা আমার আজও অজানা। বন্ধুদেরকে সাথে নিয়ে ক্লাসে গেলাম। আজ কোনো প্রকার ক্লাসে মন বসাতে পারছি না, খালি মিথিলার কথা মনে পড়ছে। মনটা খালি চাচ্ছে মিথিলাকে দেখি, কিন্তু বেশি দেখলে সে ভেবে নিবে আমি ওর প্রেমে এখনই পড়ে গেছি, যার ফলে ও সেটার মজা নিবে। ক্লাস থেকে বের হয়ে চলে আসলাম একাই। শহীদ মিনারে বসে বসে মিথিলার কথা ভাবছি। তখনই মনে পড়লো সকালে বলা বন্ধুদের শর্তের কথা। আর মাত্র 20 দিন বাকি। মিথিলাকে আমার ভালোবাসাতেই হবে। আমি চাই মিথিলা আমাকে ওদের সামনে এসে বলুক ভালোবাসি। তখনই ভেবে নিলাম নতুন একটি প্ল্যান। এসব কথা নিচের দিকে তাকিয়ে ভাবছিলাম, যখন সামনে তাকালাম তখনই দেখি সামনে মিথিলা ক্লাস থেকে বের হলো। আমি হাঁটতে হাঁটতে ওর কাছে গেলাম। কি তাকে কি দেখেন? আজ তোমাদের বাসায় যাব। কেন? এমনি, ভয় নেই, তোমাকে বিয়ের কথা বলতে যাব না। আমার বয়ে গেছে আপনাকে বিয়ে করতে, বান্দর পোলা একটা। চলো। মিথিলা হাঁটছে, আমি ওর পিছনে হাঁটছি। রিক্সা স্ট্যান্ডে আসতেই মিথিলা একটি রিক্সাতে উঠলো। আমি ওর পিছনে নাইমের সাইকেল চালিয়ে যাচ্ছি আর মনে মনে গালি দিচ্ছি যে হারামি মোটর রিক্সা বানিয়েছে তাকে। কারণ এখন আর পায়ে চালানো রিক্সা বা ভ্যান দেখা যায় না, ইঞ্জিন চালিত মানে মোটর চালিত রিক্সা বা ভ্যান তৈরি হয়েছে। আর মেয়েরা এসব রিক্সাতে উঠলেই আমাদের মতো সাইকেল প্রেমিকদের মেয়েদের পিছু নিতে যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। এসব ভাবছি আর তখনই সামনে তাকিয়ে দেখি মিথিলার রিক্সা অনেক দূরে চলে গেছে। তাই খুব জোরে সাইকেল চালিয়ে মিথিলাদের বাসার সামনে আসলাম। মিথিলাদের বাসার ডান পাশে আমি দাঁড়ালাম। মিথিলা রিক্সা থেকে নামলো। আমাকে ওদের বাসার পাশে দেখে কেমন দৃষ্টি নিয়ে তাকালো। আমি একটি হাসি দিলাম, যার অর্থ হলো খুব তাড়াতাড়ি মিথিলা আমাকে ভালোবাসতে যাচ্ছে। মিথিলা বাসায় চলে গেল, আমিও চলে আসতে যাব। তখনই দেখি সেদিনের রাস্তার পিচ্চি মেয়েটি সামনে কোমরে হাত দিয়ে আমার দিকে রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, আপনি আমার পিছু করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? মানে? এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? আপনাকে কতবার বলবো আমাকে মেয়ে বলবেন না? তো কি ছেলে বলে ডাকবো? না, আমার নাম মিমি। আর আপনি কিরকম ছেলে? প্রেম করতে চলে এসেছেন, এখনো নাম ধরে ডাকা শেখেন নাই, শুধু মেয়ে বলে ডাকে। আমি নিশ্চিত আর কিছুক্ষণ আমি বা তুমি এখানে থাকলে খুব তাড়াতাড়ি হার্ট অ্যাটাক করে মারা যাব। বুকের বাম পাশে হাত রেখে বললাম। কেন গো? আমার সামনে থাকলে কি তোমার হার্টবিট বেড়ে যায়? উফ, আচ্ছা তোমার বয়স কত? না এই, আমার বয়স নিয়ে কথা বলবি না একদম। না, এমনি জানতে চাইছিলাম আর কি। এত সুন্দরী একটা মিষ্টি মেয়ের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তার ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। অনেক আফসোস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আফসানা মিমি। বাসায় সবাই মিমি বলেই ডাকে, আর আমার বিএফ ওগুলো আদর করে আফসু বলে। বয়স 7 বছর, আর মিথিলা আপু আমার বড় বোন। কি, তুই মিথিলার বোন? হ্যাঁ তো, এত অবাক হওয়ার কি আছে? কি আর করবো, আমি দেখতে এত কিউট তাই সবাই প্রেম করতে চায়। আর আমি তো নিজেকে নিয়ে অহংকার করি না, তাই কাউকে না করি না। তোমার কথাও চিন্তা করে দেখবো। না কিছু না, তোমার বোন তো প্রেমই করতে চায় না, আর তুমি তো দেখি ডজনে ডজনে প্রেম করতেছো। আল্লাহ, আর এখানে কিছুক্ষণ থাকলে আমি নিশ্চিত জ্ঞান হারাবো। কিছু বললেন? কিছু না, প্লিজ বাবু, এখন তুমি যাও, আমার মাথা ব্যথা করছে। ওকে, এখান থেকে সরানোর জন্য মিথ্যা বললাম। এই ছেলে চুপ, আমি তোর বাবু না, আমাকে বাবু ডাকার জন্য মানুষ আছে। সেটা আমি আগে থেকে জানি, এখন যাও। আরে আগেরটা না, এখন নতুন আরেকটা। কি করব, আমি তো আবার কাউকে না বলি না। না, আর এই পিচি জ্বালা সহ্য হচ্ছে না, তাই রেগে বললাম, চুপ শালি। তার বোন যখন বউ হবে তো সে তো শালি হবে, সেটা ভেবেই বলছি। এত বক বক করতে কে বলেছে? যাও এখান থেকে। এই ছেলে কি বললি? তুই আমার কোন জন্মে দোলাবাই? আমি আমার আপুকে তোর কাছে বিয়ে দিলে তো শালি হব। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। পিচ্চির কথা শুনে আমার যাই অবস্থা। না, এখানে থাকা যাবে না, না হলে মান সম্মান কিছু খুঁজে পাবো না। তারপর সাইকেল নিয়ে দিলাম তোর পেছন থেকে। পিচ্চি বলল, পালিয়ে গেলে কি হবে, তোকে আমি দেখে নিব। আমি বাসায় চলে আসলাম। কি মেয়ে রে বাবা, আমি যে বড় সে খেয়ালই নাই। থাক,
একমাত্র শালিকা, সহ্য করতেই হবে। মিথিলাকে পটানোর সাথে পিচিটাকেও পটাতে হবে। এখন থেকে নতুন মিশন শুরু। তবে আসল কথা, আমিও মিথিলাকে এখন ভালোবেসে ফেলেছি। মিথিলাকে আমার চাই। পরের দিন ছুটির দিন, তাই আমি খুব সকালে মিথিলার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। মিথিলা সকালে ওর 2 তলা বাড়ির বেলকনির সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে ইশারা করলো, কি করছেন এখানে? আমি ওর ইশারা বুঝতে পেরে হাত দিয়ে লাভ বানিয়ে দেখালাম। ও বুঝতে পেরে অবাক হয়ে তাকিয়ে ইশারা করলো, মানে কি? কাকে সেটা? কিছু বললাম না। কিছুক্ষণ বাদে মিথিলা নিচে এলো। ও আসতেই ওর সামনে একটি গোলাপ ফুল ধরলাম। নিতে চাইনি প্রথমে, তবে আমার শয়তানিতে সে নিল। এই, আপনি এখানে এত সকাল সকাল কি করছেন? আর কাল আমার বাসা অব্দি এসেছেন কেন? আর বলো না মিথিলা, এদিকে একটা মেয়ের বাসা, তা কাল তার পিছু নিতে চলে এসেছি। আজ ওর জন্যই দাঁড়িয়ে আছি। কোথাও দাঁড়ানোর সুযোগ নেই দেখে ভাবলাম তোমার বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করি। কি শয়তান ছেলে! আমি তো মনে করেছিলাম আপনি না কিছু না, বাসায় যান বলছি, আর কাল থেকে যেন এখানে না দেখি। আমি হাসলাম। কিছু না বলে মিথিলাদের বাসার নিচ থেকে চলে আসলাম। আর পিচ্চি মিমি মনে হয় ঘুমিয়ে আছে এখনও, না হলে তো আমার খবর ছিল। আমি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি আর ভাবছি, আজ থেকে কেন মিথিলা এখন থেকে রোজ আমাকে দেখবে তোমার বাসার সামনে। রোজ তোমাকে একটি করে ফুল দিব, রোজ সকালে তোমাকে জানাবো মিষ্টি সকালের শুভেচ্ছা, রোজ তোমার ক্লাস শেষে তোমার পিছু আসবো তোমার বাসা অবধি, রোজ বিকেলে আসবো তোমার বেলকনির বরাবর সোজা রাস্তায়। তুমি কেবল সারাদিনে আমাকেই দেখবে, আমার কথাই ভাববে। একসময় তুমি আমার প্রেমে পড়বেই, আর তখনই তো হবে তোমার আমার নতুন প্রেমের কাহিনী। যাই হোক, আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম। এসেই দেখি নাইম কল দিছে। কল রিসিভ করলাম। হ্যাঁ দোস্ত বল। নে কই তুই? এই তো বাসায়। কেন? কেন মানে, আজ বিকালে কথা ভুলে গেলি? কি কথা মনে পড়ছে না? ওই হারামি, তোর কি মনে থাকে? সারাদিন পড়ে পড়ে শুধু ঘুমাস। আজ বিকালে আমরা ঘুরতে যাওয়ার কথা ছিল, মনে নাই? আরে আমি কি সব ভুলে যাই? দেখতে চাইছি তোর মনে আছে কিনা। ঢপ মারা বন্ধ কর, আর আমি জানো আর মনে করতে না হয়। আচ্ছা আমি ঠিক সময় চলে আসবো। ফোন কেটে ফ্রেশ হতে গেলাম, তারপর লাঞ্চ করে দিলাম এক ঘুম ভাঙলো নাইমের ফোনে। হ্যালো। তোর হ্যালো তোর কাছে রাখ, তুই এখনই ঘুমিয়ে আসিস? কই না তো, আমি তো রেডি হচ্ছি। তাহা মিশা কথা। আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আর বাইক নিয়ে আসিস। আচ্ছা আসতেছি। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিলাম। তারপর বাসায় এসে আম্মুর বকাঝকা শুনলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে মিথিলাদের বাসার সামনে গেলাম। মিথিলা আমায় বেলকনি থেকে দেখেই ভিতরে চলে গেল। তারপর দেখলাম বাইরে আসতেছে। এসেই বলল, আপনি আমাদের বাসার সামনে আবার আসছেন? কান থেকে হেডফোনটা খুললাম। বাইকের উপর ভালো করে বসলাম আমি। সকালের মিষ্টি রোদ মিথিলার মুখের উপর পড়েছে, দেখতে বেশ মিষ্টি লাগছে তাকে। আমি মিথিলার দিকে তাকিয়ে আছি, তখনই ও আমার চোখের সামনে আঙুল উঁচিয়ে বলল, এই মিস্টার, কানে কি শুনতে পাননি? এখানে কেন এসেছেন আবার? দেখতে? আমাকে দেখার কিছুই নেই, আর দেখেন তো রোজ ভার্সিটিতে। এখানে দেখতে আসলে প্রবলেম হবে, আব্বু জানতে পারলে খবর আছে। আমি মিথিলার দিকে তাকালাম। মেয়েটা চোখ পিটপিট করে কথাগুলো বলল। কেমন মোহনীয়তার মাঝে আটকা পড়ে গেলাম। আজ ইচ্ছে করছে না মিথিলাকে পচাতে, কিন্তু তাকে যে আমার প্রতি ভাবনাতে আনতেই হবে। তাই শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বললাম, হেই 1 মিনিট, আমি তোমাকে দেখতে আসছি। মানে? তাহলে এখানে কেন আসছেন? সেদিন না বলেছিলাম এই কলোনির একটি মেয়ে যে কিনা তোমাদের এই বাড়ির রাস্তা দিয়ে যাওয়া আসা করে, আর এখানটা একটু নির্জন জায়গা, তো তাই দাঁড়িয়ে থাকি ওর অপেক্ষাতে। তোমাকে দেখার কিছুই নাই, ব্যক্তির মতো নাক বচা একটা মেয়ে। ইস, বন্ধুরা যে বা সব ছেলে এই বচওয়ালিকে ভালোবাসে বুঝি না। কি বললে তুমি? তোমার খবর আছে, দাঁড়াও, আমি এক্ষুনি কান্না করব। এইভাবে আমাকে বলো কেন তুমি? মিথিলার কথা শুনে হাসছি এটা ভেবে যে মেয়েটার রাগে আমাকে কখন যে তুমি করে বলে ফেলেছে সেটা বুঝতেই পারিনি। তুমি অনেক পচা, আমাকে খালি রাগাও। আমি চুপ। কেমন একটা থমকে থাকার সময়ের মধ্যে পড়ে গেলাম। মিথিলাকে কি করে যে বলি, তোমাকে রাগাতে আমার বেশ ভালো লাগে, কারণ তুমি যখন রেগে যাও তোমার গাল দুটি লাল বর্ণ ধারণ করে, যা দেখতে যে কতটা সৌন্দর্যময় হয় তা বলে বোঝানো যাবে না নেহা। তুমি একটা বান্দর, তোমাকে যেন না দেখি, বুঝেছো? তবে যে কষ্ট হবে। কার কষ্ট? কিসের কষ্ট? আরে আমাকে না দেখতে পেয়ে তোমার কষ্ট হবে মিস পেতনি। মোটেও না। আমি কেন তোমাকে এখানে দেখতে না পেয়ে কষ্ট পাবো? রোজই তো ক্যাম্পাসে যেয়ে দেখি। কি তুমি আমাকে দেখো? হাই হাই, সে কারণেই বলি আমি এত শুকিয়ে যাচ্ছি কেন। মানে? এত নজর দিলে তো শুকিয়েই যাব, তাই না? তোমাকে দেখে নাকি কেউ হাম্বার মতো দেখতে একটা বান্দর ছেলে, আবার নাকি তাকে দেখলে শুকিয়ে যাবে? মিথিলা কথাটাই বলেই ভিতরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আমার থেকে মিথিলাদের বাড়ির গেট রাস্তার এপাশ থেকে ওপাশে। মিথিলা রাস্তা পার হয়ে গেট খুলে যেই ঢুকতে যাবে তখনই মিথিলার হাতটি ধরলাম। কি হলো? কিছু বললাম না। মিথিলার বাম হাতটি ছেড়ে ডান হাতটি উঁচিয়ে ধরে একটি নীল খামের চিঠি আর একটি লাল গোলাপ দিয়ে দৌড়ে কোনো কথা শোনার প্রয়োজন না মনে করে বাইকের কাছে আসলাম। মিথিলা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাড়াতাড়ি বাইক চালিয়ে চলে আসলাম ওর বাসার সামনের থেকে। খানিকটা দূরে এসে মিথিলার দিকে তাকালাম। মিথিলা তখনও আমার চলে আসার দিকে তাকিয়ে আছে অপলক। আমি দূরে এসে মুচকি হাসি দিয়ে চলে আসলাম। জানি এখন মিথিলা বাসায় যাবে, সে তার রুমে যাবে দৌড়ে।
সে খামটি খুলবে আর সেখানে সে দেখতে পাবে দুটো লাইন লেখা একটি কাগজ। তুমি তোমার মাঝে আমার চলাচলের মাধ্যমতা রেখো, আমি আমার মাঝে তোমার বিলাসিতার প্রভাব ছড়াবো। এই লাইন দুটি সে আজ বারবার পড়বে। শুকনো গোলাপটি সে বারবার নেড়েচেড়ে দেখবে। আমি কথাগুলো রাতে বসে বসে ভাবছি। তবে সব কিছুর মাঝে মিথিলার প্রশ্নগুলো আমাকে তাড়াচ্ছে। কেমন ঘোলাটে লাগছে তখন। প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? চোখে চোখে চোখ পড়লে কি হয়? প্রেমের বৈজ্ঞানিক নাম কি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? মানুষ প্রেমে পড়ে কেন? প্রশ্নগুলো আমাকে জটিলতার মাঝে ফেলে দিচ্ছে বারবার। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। পরের দিন আমি সকালে মিথিলার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এইভাবেই দাঁড়াতে হবে বাকি 21 দিন, তারপরে তো হবে আসল ব্যাপার। একটু পর মিথিলা আসবে বেলকনিতে, আর এসেই আমাকে দেখবে। কথাগুলো ভাবছি, তখনই দেখি মিথিলা বেলকনির মাঝে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। হাই। হ্যালো, কি করছো তুমি এখানে? কিছু না। একটু পর দেখি মিথিলা বাইরে চলে আসলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ওই, কাল তুমি আমার কাছে নীলখাম দিয়েছিলে কেন? কেন, তুমি দেখোনি? না, কি দরকার? ও, আমি ভাবছিলাম খুলেছিলে। যাই হোক, কাগজটি তোমার বান্ধবী তুষিকে দিয়ে দিও তো, ওর সাথে প্রেম করবো। কি? তাহলে আমাকে দিয়েছিলে কেন? অমন লেখার মানে কি ছিল কাগজের মধ্যে? আর এখানে এসে না তোমাকে দাঁড়াতে মানা করেছি? হাসির কি হলো? আমি হাসলাম কারণ মিথিলা যে খামটি খুলেছে সেটা আর বুঝতে বাকি নেই। যাই হোক, ব্যাপারটা বাদ দিয়ে বললাম, সরি, তোমাকে ভুল করে দিয়ে দিছি। তোমার বান্ধবীকে দিয়ে দিও, কেমন? অসহ্য। ওকে, এখন যাও ওখান থেকে। মিথিলা আর কিছু বললো না। আমি কপাল কুচকে ওর দিকে তাকালাম। মিথিলা আমার দিকে তাকালো। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, ভোতা নাক, চুলগুলো সাদা বকের নাই, দারকাকের মতো চক্ষু, খ্যাকশিয়ালের মতো চাহনি। এমন সুন্দরী একটা মেয়েকে রোজ না দেখলে হয় বলো? তোমাকে রোজ দেখতেই আসি, এত সুন্দর কেন তুমি? ওই ছেলে, ওই, এটা কি বললে? আমি খেকশিয়াল? আমি দারকাক? আমি বক? তোমাকে পিটাবো এখন, দাঁড়াও। আমি আর দাঁড়ালাম না। মিথিলাদের বাড়ির সামনে থেকে জোরে বাইক চালিয়ে চলে আসলাম। মেয়েটাকে রাগালে বেশ লাগে, কারণ সে তো জানেই না ও রাগলে কতটা বিস্ময়কর লাগে। চোখ না সরিয়ে তখন মনে হয় কেবল ওকেই দেখি। আর মাত্র 20 দিন আছে নিলয়। মিথিলাকে কিন্তু পটেনি। ভার্সিটি শহীদ মিনারে বসে আছি, মাথাটা নিচু করে মিথিলার কথা ভাবছি। তখনই বন্ধুরা এসে কথাটি বলল। আমি মাথাটা উঁচিয়ে সবার দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিলাম। আমার হাসি দেখে সবাই কেমন করে তাকালো। কি হলো, কথা বলিস না কেন? একটা হেল্প করবি? কি হেল্প? আমরা কেন হেল্প করবো তাকে পটাতে? এটা তোমারই কাজ। আরে বললে কি হবে, প্রশ্ন তো সেই করবে একে। না হয় বলে আসলাম মিথিলাকে। তা বলার পর কি হবে শুনি? মিথিলাকে বলবি মেঘ তোমায় ভালোবাসে, তারপর সে ওটা জানতে আসবে যে আমি তাকে ভালোবাসি কিনা। তখনই তো হবে মজা। আচ্ছা ঠিক আছে, মিথিলাকে বলে দিয়ে যাচ্ছি। ক্লাস শেষ করে বাইরে বের হয়েছি, অনেকক্ষণ হলো। সকালে সেই জায়গাতে বসে আছি, তখনই দেখলাম মিথিলা আসছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে আসতে যাব, সে সময় নেহা দৌড়ে এসে, ক্লাস শেষ করে বাইরে বের হয়েছি, অনেকক্ষণ হলো। সকালে সেই জায়গাতে বসে আছি, তখনই দেখলাম মিথিলা আসছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে আসতে যাব, সে সময় নেহা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আরে মিথিলা, তুমি আজ আমার মতো করে যে এন্ট্রি নিলে, কি ব্যাপার? কোন এসব কি? কোন সব? তোমার ফ্রেন্ডসরা বললো যে তুমি নাকি আমাকে ভালোবাসো। আমি কখনোই না। মিথ্যে বলবে না, আমি জানি। কি জানো? আমাকে ভালোবাসো সেটা। আমাকে রোজ 10 দিন ধরে বাসার সামনে যেয়ে দেখে আসো, ফুল দাও, চিঠি দাও, তাকিয়ে থাকো। আমি বুঝি না মনে করেছো? ও কি জানি, বুঝতে পারছি না। চুপ বান্দর, ভালোবাসো আমায়? হাসো কেন? আমি হাসি থামালাম, মিথিলার চোখের দিকে তাকালাম। এই প্রথমবার এত কাছে দাঁড়িয়ে মিথিলাকে দেখছি। চোখে হালকা মাস্কারা, ঠোঁটে হালকা লিপস্টিক। কি হলো বলো? আমি কেমন যেন গম্ভীরতার মধ্যে পড়ে গেলাম। চেয়েছিলাম মিথিলাকে আজও পচাবো, কিন্তু সেটা এখন মাথায় আসছে না, কারণ আমি আর পারছি না থাকতে আমার মনের কথাগুলো মিথিলাকে না বলে। তাই বললাম, আচ্ছা ভালোবাসাটা কি? ভালোবাসতে হয় কি করে? এসব প্রেম ভালোবাসা কোথা থেকে আসে বলো তো? আর কি করেই বা মানুষ ভালোবাসে? মিথিলা আমার কথা শুনে কেমন দৃষ্টি নিয়ে তাকালো। আমি হাসলাম, মিথিলা আরও চোখ গোল গোল করে তাকিয়ে আছে। আমি হাসি রেখা আরও বাড়ালাম। সেই সাথে দেখলাম মিথিলার মুখে অস্পষ্ট রাগের প্রতিফলন। তা বাসবে কেন? আচ্ছা শোনো, ভালোবাসা বলে আসলে কিছুই নেই। এটা একটা মায়াজাল। এটার মধ্যে একবার পড়লে ভালোবাসা নামক বস্তু তোমার মনে করা নাড়বে। ভালোবাসা বলে নেই কিছুই। কারো প্রতি হাসি কান্না যাই হোক না কেন, সেটা এক ধরনের মায়া। ভালোবাসা থেকে বের হওয়া যায় মিস নেহা, কিন্তু মায়ার ভালোবাসা বা মায়ের বাঁধন থেকে কখনই বের হওয়া যায় না। আজন্ম তার টানে পদভ্রম হয়। আর শুনতে চাও তোমাকে আমি ভালোবাসি কিনা? বাসি, অনেক বেশি ভালোবাসি। বন্ধুদের কাছে বাজি রেখে ভালোবাসা নিয়ে মজা করতে আজ আমি নিজেই তোমার প্রতি আকৃষ্ট। আমার একাকিত্বের কালো মেঘ যখন ভর করে, তখন তোমাকে অনুভব করি আমার চারিপাশে। তোমার প্রতি একটা অমায়িক টান অনুভব করি আমার মনের করিডরে। তোমার প্রতি মায়াতে ভেসে পড়ি আমার মনের বিশাল সমুদ্রে। তাই তোমাকে ভালোবাসি। ভালো থেকো, কেমন? তোমার দেওয়া প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই মিথিলা, তাই তোমার থেকে চলে যাচ্ছি, কারণ আমি জানি তুমি তাকেই ভালোবাসবে যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। কথাটি বলেই পাশ কাটিয়ে চলে আসলাম। ভেবেছিলাম মিথিলা হয়তো ডাক দিয়ে বলবে, লাগবে না প্রশ্নের উত্তর, তোমাকে আমিও ভালোবাসি, কিন্তু না, সে এমনটা করেনি। কষ্ট পেলেও হাসি হাসি মুখে মিথিলার দিকে তাকালাম। দেখি মিথিলা কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আরও একটু হাসি হেসে চলে আসলাম সেখান থেকে।
গেট পার হয়ে বড় রাস্তায় আসতেই বন্ধুরা এসে বলল, কিরে এটা কি হলো? কোনটা? তা তুই কি নেহাকে সত্যি ভালোবেসে ফেলেছিস? তো কিন্তু ও তো তোকে কিছুই বললো না। বলবে, আর তো 20 দিন বাকি আছে না? 20 দিনের মধ্যেই তাকে পটাতে হবে তোর। আজ থেকে ঠিক 7 দিন পর মিথিলা তোদের কাছে এসে আমার কথা জানতে চাইবে, আমার নাম্বার চাইবে তোদের কাছে। এসে দেখে নিস 20 দিন না, আর মাত্র 10 দিনে মিথিলা এসে বলবে ভালোবাসি। কি? দেখিস মিথিলাকে আর 10 দিনে পটাবো। কিন্তু এটা মাথায় আসছে না, মিথিলা কেন তোর ব্যাপারে আমাদের কাছে এসে জানতে চাইবে? বুঝতে হবে না, খালি অপেক্ষাতে থাকবি, দেখে নিস তখন। এখন চল, আম্মু আজ কাচ্চি বিরিয়ানি রান্না করেছে, চল খেয়ে আসি। তোদেরকেও নিয়ে যেতে বলেছে বাসায়। আমরা সবাই আমাদের বাড়িতে যাচ্ছি। সবাই যে যার মতো কথা বললেও আমি চুপ করে যাচ্ছি। ভাবছি মিথিলার কথা, আজ থেকে ওর সামনে এই 10 দিন যাব না, দেখি কি হয়। তবে আজ কি থেকে যে কি হয়ে গেল, ভালোবাসি সেটা বলে দিলাম, কিন্তু আমি জানতাম মিথিলাও আমাকে ভালোবাসে। সে আমি চলে আসাতে আটকালো না, খুব খারাপ লাগলো। তবে আমি শিওর আর 10 দিন পর সবার সামনে মিথিলা আমাকে ভালোবাসি বলবে। তাই করাবো আমি ওরে দিয়ে এটা, মেঘরাজের চ্যালেঞ্জ। কয়েকদিন পর, দোস্ত মিথিলা কি তোকে ফোন দিয়েছিল? ফাগুনের বিকেল, চারিদিকে মৃদু বাতাসের মেলা, গাছ থেকে ঝরে পড়া কাঁচা পাতা, উলঙ্গ গাছ, সব মিলিয়ে কেমন একটা নীরব রোমাঞ্চকর পরিবেশ। ফিরফিরে বাতাসে চারিদিকে মুখরিত। নরম রোদের বিকেলে ছাদে দাঁড়িয়ে ফাগুনের প্রকৃতির বাতাস খাচ্ছি। তখনই নাইম এসে কথাটি বলল। আমি মাথাটা ঘুরে ছাদের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম, মুচকি হাসছি। এই হাসির কোনো রহস্য নেই, কোনো কারণ নেই। মাঝে মাঝে আমি কারণ ছাড়াও হাসি। হাসছিস কেন? কখন আসলি তোরা? এখনই, তবে কথার উত্তর দে। না তো, কেন? ও ফোন দিবে? নাম্বার তো দেই নাই। আর বলিস না দোস্ত, তুই 6 দিন ভার্সিটিতে যাস না, আর মাঝে এখানে রোজ বসে আড্ডা দিতাম, সেখানে এসে মিথিলা বসে থাকে অনেকক্ষণ ধরে। আমরা কথা বলে আমাদের দিকে তাকিয়ে কি যেন খোঁজে। এবারও হাসলাম, তবে এটা কোনো অকারণের হাসি না। এই হাসির পিছনে এক ধরনের ভালো লাগা আছে। হাসির কি হলো? তারপর কি হলো সেটা বল। এই 5-6 দিন ধরে দেখছি মিথুন রোজ আমাদের কাছে এসে এনিয়ে বিনিয়ে তোর কথা জানতে চাই। কিরকম? সেটা জানা লাগবে না, তবে সেদিন মানে 3 দিন আগে এসে তোর কথা তো সরাসরি জানতে চাইছিল। বলেছিল মেঘ কোথায়, তা কিছু দেখছি না ভার্সিটিতে। তা কি বলেছিলি? বলেছি ও দেবদাস হয়ে মদের বোতল বাদে কোকাকোলা আর 7-আপের বোতল ধরে বসে থাকে। হারামি, তোরে এসব কথা বলতে কে বলেছে? যাই হোক, কাল এসে বলবো। মেঘকে বলতে যেন আমার সাথে দেখা করে। আমি তো বলেছি মেঘ বাসায় নাই, না বলে কথাই যেন গিয়েছে। তখন সে নাম্বার নিল, দিতে চাইনি কিন্তু জোর করাতে দিছি। ও, তবে কল আসেনি কেন এখনো? আমি চুপ। দূরের মেহগনি গাছের সব পাতা পড়ে গাছটা যেন তার সৌন্দর্য হারিয়েছে। তবু সে প্রকৃতির সাথে কেমন মানিয়ে নিয়েছে, সেটা দেখলেই কেমন ভালো লাগা বয়ে যায়। 10 দিন পড়তে মাত্র 4 দিন বাকি। মেঘ এখনো কিন্তু মিথিলা তোকে বলেনি ভালোবাসি। ওই তুই খালি হাসিস কেন রে? মাম্মা বলেছি না 10 দিনে মিথিলা এসে বলবে ভালোবাসি। এখনো তো 4 দিন বাকি, শুধু সবুর করো অ্যান্ড দেখো। ওকে। বন্ধুরা চলে গেল, আমি আবারও বাইরের পরিবেশ দেখছি। কেন জানি না মনে হচ্ছে মিথিলা কল দিবে এখনই। ভাবতে ভাবতেই ফোনটা বাজলো। নাম্বারটা দেখলাম আননোন নাম্বার, তবে এটা যে কেবল মিথিলারই নাম্বার সেটা আমি জানি। তাই কলটা কেটে দিয়ে ফোনটা অফ করে দিলাম। খেলা তো এবারই শুরু। মনে মনে আবারও একটা হাসি দিলাম। আমি জানি এখন মিথিলা কল দিবে অনেকক্ষণ, যতবারই দিবে ততবারই অফ পাবে, আর তখনই আমার প্রতি টেনশন ওর বাড়বে। তাই তাকে একটু টেনশনে রাখার জন্যই এমনটা করলাম। আমি জানি এখন নেহা আমাকে ভালোবাসে, তবে সেটা ওর থেকে শুনতে চাই। তাই ঠিক 10 দিনের মাথায় ভার্সিটিতে যাব, যাতে কদিন নেহা আরও টেনশনে থাকে। আর টেনশনে থাকলেই নেহা বুঝতে পারবে ভালোবাসাটা কি। 10 দিনের দিন, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তোমার মুখখানি। স্মৃতির মুখরে মোর মন আজও তবু ছায়া পড়ে রানী। ক্যাম্পাসে বসে আমি গিটারে সুর তুলে গানটা গাচ্ছি। চোখটা বন্ধ করে গাইলাম। কানের ফাঁকে শুনতে পেলাম কারো পায়ের শব্দ। গানটা থামিয়ে সামনে তাকালাম, দেখি মিথিলা দাঁড়িয়ে। আমি ওর মুখের দিকে একবার তাকালাম। তাকানো শেষে আবারও গিটার বাজাতে মন দিলাম। ও তখনই মিথিলা বলল, উঠে দাঁড়াও। কি হলো, উঠে দাঁড়াও বলছি। কেন? দাঁড়াতে বলেছি, দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম, গিটারটা কাঁধে নিয়ে চলে আসতে যাব, তখনই মিথিলা আমার হাত ধরে বলল, যেতে বলিনি, দাঁড়িয়ে থাকতে বলেছি। নিজেকে কি মনে করো তুমি? কি মনে করলাম আবার? ভার্সিটিতে আসোনি কেন 10 দিন ধরে? এমনি। এমনি নাকি আমার জন্য? তোমার জন্য মানে? যাই হোক, ফোন অফ ছিল কেন? এমনি। দুজনেই চুপ। মিথিলা আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি, তাই আমি অন্যদিকে তাকিয়ে আছি। ভালোবাসো তো এমন করো কেন? জানি না। তা জানবে কেন? জানো তো খালি পচাতে আমায়। কিছুক্ষণ পর থেকে আবার বলতে লাগলো, ওই জানো তোমাকে কয়দিনে কত মিস করেছি। রোজ সকালে তোমাকে দেখার জন্য ব্যালকনিতে এসে দাঁড়াতাম, কিন্তু তুমি আসোনি। রোজ বিকেলে গেটের কাছে এসে তোমার পথ চেয়ে তাকিয়েছি, কিন্তু তুমি আসোনি। তোমার নীলখামের চিঠি, একটা শুকনো গোলাপ, তোমার অকারণের হিহি হাসি, সব মিস করেছি। ও, তা কেন করেছো? জানি না। ভালো। কথাটা বলে এক পা বাড়ালাম চলে আসবো বলে, তখনই আবার মিথিলা আমার হাত ধরলো। আমি ঘুরে ওর দিকে তাকালাম। অপর হাতটি দিয়ে ওর হাত ধরে
ধরে থাকা হাতটি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু মিথিলা শক্ত করে ধরে আছে আমার হাত। একটু ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে আরেক পা বাড়াতেই শুনলাম, আমি চাইলেই সেদিন জিজ্ঞেস করতে পারতাম প্রেম ভালোবাসার মধ্যে পার্থক্য কী, চোখে চোখ পড়লে কি হয়, প্রেমের বৈজ্ঞানিক নাম কি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়, মানুষ প্রেমে পড়ে কেন, এসবের উত্তর কি। কিন্তু জানতে চাইনি, কারণ দরকার নেই এসব উত্তর জানার, কারণ এখন আমি তোমাকে ভালোবাসি। মেঘ, সত্যি ভালোবাসি তোমাকে। তোমার রাগিয়ে দেওয়া কথা আমার মনের কেমন সাড়া দিত, তাই তুমি রাগালেও তোমার সাথে এসে কথা বলেছি। সেদিন ফিরিয়ে দিয়েছি বলে আজও কি তুমি আমাকে ফিরিয়ে দেবে? দিতে পারো, আমি আটকাবো না। তবে সত্যিই তোমাকে ভালোবাসি নিলয়। আর আমি জানতাম তুমি তোমার ফ্রেন্ডদের কাছে বাজি ধরে আমাকে ভালোবাসতে এসেছিলে, তাই সেদিন তোমাকে আটকাইনি। তবে আজ বলছি, আমি নিজেই তোমাকে ভালোবাসি মেঘ। আই লাভ ইউ মেঘ। আমি চুপ। ঘরের সামনে ঘুরে সামনে তাকালাম, দেখি মিথিলা মাথাটা নিচু করে আছে। আমি হাসবো নাকি নাচবো বুঝতে পারছি না। আস্তে হেঁটে ওর কাছে গেলাম, দুহাত দিয়ে ওর গাল ধরলাম। মিথিলা চোখের পাতা বন্ধ করলো। আমি ওকে বসালাম সেই জায়গাতে। মিথিলা, জানতে চাও তোমার প্রশ্নের উত্তর? না, তার আর দরকার মনে করি না, কারণ এ যাবৎ যারা আমাকে ভালোবাসি বলতে এসেছে তাদেরকে এই প্রশ্নগুলো করেছি, তখনই তারা দৌড়ে পালিয়েছে, কারণ তারা ভয় পেয়েছে। ভালোবাসা সত্যি থাকলে ভয় পেত না, তারা ঠিকই পারতো। আমার মাঝে ভালোবাসা দেখেছো তুমি? তবু বলি, প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি? আসলে মিথিলা, প্রেম হলো ভালো লাগা। যেমন একটি আপেল গাছে একটি আপেল, ঠিক দুপুরবেলা তুই প্রচণ্ড ক্ষুধার্ত, সেই আপেলটি তুমি দেখলে, দেখার পর তোমার ক্ষুধাটা কেমন যেন মুচড়ে উঠলো। তখনই মনে মনে ভাবলে, ওই আপেলটা যদি আমি খেতে পারতাম, বা আপেলটা আমার চাই, এটাই হলো ভালো লাগা। আর কষ্ট করে সাধনা করে গাছে উঠে ওই আপেলটা পেরে ঠিক ওই আপেল গাছটার ছায়া নিচে বসে তৃপ্তি সহকারে আপেলটি খাওয়াই হলো ভালোবাসা। এখানে প্রেম হলো সীমিত সময়ের জন্য, আর ভালোবাসা হলো সারা জীবন মনে রাখার জন্য। ওই আপেলটা খেয়েছো, এটা তোমার সবসময় মনে থাকবে, এটাই হলো ভালোবাসা। চোখে চোখ পড়লে কি হয়? হাস্যকর প্রশ্ন মিথিলা। চোখে চোখ পড়লে কখনোই কিছুই হয় না। চোখে চোখ পড়লে একটা ভালো লাগার ধারণা হয় মাত্র। তবে বেশিরভাগ ক্ষেত্রে চোখে চোখ পড়লে যা হয় তা হলো ব্যক্তি কী ভাবছে তার উপর ভালো লাগা তৈরি হয় যখনই তুমিও যা ভাবছো ওই ব্যক্তিটাও ঠিক একই ব্যাপার ভাবছে, আর তখনই চোখ পড়লে একটা মুচকি হাসি বের হয় এমনিতেই। এক হিসেবে বলা যায়, চোখে চোখ পড়লে ভালো লাগার সামান্যতম একটা রাস্তা তৈরি হয়। প্রেমের বৈজ্ঞানিক নাম কি? প্রেমের কোনো বৈজ্ঞানিক নাম নেই, এটা ব্যক্তির মৌন বিশেষ একটি ধারণা। তবে বলা যেতে পারে প্রেমের বৈজ্ঞানিক নাম হলো মন, কারণ মন থেকেই তো প্রেম, ভালোবাসা, ভালো লাগা, টান, মায়া সব সৃষ্টি হয়। কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ মারলে প্রেম হয়? এটাও একটি হাস্যকর প্রশ্ন। শোনো, চোখ মারলে কখনোই প্রেম হয় না। চোখ মারা হলো একটি ইশারার বস্তু মাত্র। চোখ মারলে যেটা হয় সেটি হলো লজ্জা। তুমি কারো দিকে চোখ মারলে দেখবে সে হাসবে আর তুমিও হাসবে, একটা লজ্জার সৃষ্টি হবে, কখনোই ভালোবাসা তৈরি হবে না। মানুষ প্রেমে পড়ে কেন? মিথিলা, কী সব প্রশ্ন করো না তুমি। শোনো, মানুষ কখনোই প্রেমে পড়ে না, বরং প্রেমই মানুষের উপর এসে পড়ে। তোমাকে রাগিয়েছি বহুবার, তুই যদি অনেক বকা দিতা বা অপমান করতে, আমি সেটা কখনোই আর করতাম না, কিন্তু তুমি বকা দাওনি, কিছুই করনি। এটা একটা প্রেমে পড়ার লক্ষণ, কারণ মানুষের উপর আগে থেকে প্রেম জিনিসটা এসে পড়ে। বুঝেছো? আমাকে কল দিয়ে পাওনি, আমার প্রতি তোমার মনে চিন্তার ছাপ ছিল, এটাই প্রেমে পড়ার উদাহরণ। কথাগুলো শেষ করে পিছনে সামনে ভালো করে তাকালাম, দেখি নাইম, ইসমাইল, রাকিব সহ আরও ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে ওদের দিকে তাকালাম, তখনই মিথিলা এসে বলল, এই ছেলে, তোমাকে কি বলতে বলেছি এসব? আমি তো জানতে চাইনি তোমার কাছে। কেন জানতে চাওনি? কারণ তোমাকে আমি ভালোবাসি। কি বললে শুনতে পাইনি। আর একটু হেঁটে এসে বন্ধুদের কাছে দাঁড়ালাম, ওদের পাশে দাঁড়িয়ে মিথিলার দিকে তাকিয়ে বললাম, কি হলো বলো? শুনতে পাইনি। তোমাকে ভালোবাসি বলে এত কিছু জানতে চাইনি মেঘ। আবারও শুনি নাই, একটু প্রপোজ করবা প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। কথাটা শোনার সাথে সাথেই বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, মাম্মা এবার কি হবে? কি আর হবে, দেখে আমরা প্রপোজ করছিলাম, এখন থেকে তা কি ভাবি বলে রাখতে হবে। না না, তা হবে না, আমি যা বলবো তাই করতে হবে তোমাদের। এই কি হচ্ছে এখানে? ভাবি চলুন, আজ পার্টি হবে, আর খরচ সব আমাদের। ভাবি? ওই কিসের ভাবি? বিয়ে করি নাই তো। আমার বউ মানে এদের ভাবি, আর এদের বউ মানে আমারও বউ। কি বললে তুমি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি দৌড়াচ্ছি, পিছনে মিথিলাও দৌড়াচ্ছে। এইভাবেই শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প, যার কোনো শেষ নেই। বেঁচে থাকুক ভালোবাসার প্রতীক হয়ে সারা জীবন।